আজকে ডক্টর ইউনূসের যে বাসভবন আছে রাষ্ট্রীয় অতিথি ভবন, যেটা ছিল যমুনা, সেই বাসভবনকে ঘেরাও করেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে? দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছেন। এইমাত্র ডক্টর ইউনূসের বাসা ঘেরাও করেছে ক্ষুব্ধ জনতা। কেন এবং কি জন্য ডক্টর ইউনূসের বাসা ঘেরাও করেছে তা সব বিস্তারিত জানলে আপনি রীতিমতো চমকে যাবেন। চলুন আর দেরি না করে ভিডিওটি দেখে আসি। স্বাধীনতা বাঙালি জাতির জন্য আসলে খুব বেশি মনে হয় দরকার নাই, কারণ বেশি স্বাধীনতা পাইয়া গেলে এই জাতি কি পরিমাণ আওলায় তার কিছু চিত্র গত কয়েকদিন যাবত আমরা বাংলাদেশে দেখছি। সদ্য নিয়োগপ্রাপ্ত একটা অস্থিতিশীল সিচুয়েশন, এই পরিবেশে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি কাজ করবেন নাকি আসলে এই যে উটকুট ঝামেলাগুলো সেগুলো পোহাবেন? আপনি দেখেন আজকে ডক্টর ইউনূসের যে বাসভবন আছে রাষ্ট্রীয় অতিথি ভবন, যেটা ছিল যমুনা, সেই বাসভবনকে ঘেরাও করেছে আমাদের অসংখ্য ভাইরা, হাজার হাজার মানুষ সেখানে। আর ওনার নিরাপত্তা এই মুহূর্তে সেনাবাহিনী, বিডিআর বা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যেই সদস্যরা আছেন তারা সেখানে পরিস্থিতি সামাল দিচ্ছেন। এখন দাবি কি দেখেন, গেল কয়েকদিনে গত 16 বছর এই জাতি বা এর আগেও রাজনৈতিক সরকারগুলোর সময়ও এতটা কোনো একটা সরকার আসার সাথে সাথে ভাই সবার দাবি দাওয়া এরকম একদম উপচে পড়া ভিড়ের মতন সামনে আসলে এটা তো একটা কি বলা হয় যে কাজের ডিস্টারবেন্স। ভাই তিনি রাষ্ট্র ক্ষমতায় বসছেন, কারোর চাকরি পার্মানেন্ট করার দাবি, কারো ঈদের বেতন বোনাসের দাবি, কারো বেতন ভাতার দাবি, কারো পুরা সরকারিকরণের দাবি, আজকে এই দাবি কালকে ওই দাবি। এগুলো কি উদ্দেশ্য প্রণোদিত ওনার কাজকর্মকে বাধা দেওয়ার জন্য? উনি তো কোনো রাজনৈতিক সরকার হিসেবে আসেন নাই, উনি আসছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তগুলো নিবে একটা রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে। আপনারা ওনার কাছে কেন এগুলো শুরু করছেন? উনি নির্দিষ্ট কিছু কাজের জন্য তার দায়িত্বের জায়গাটাতে তিনি বসেছেন। তো সেই কাজগুলো করার আগে আমি দেখছি স্বাভাবিক তিনি যেহেতু প্রধান উপদেষ্টা, তো আজকে এখানে যাইতে হচ্ছে, কালকে ওইখানে যাইতে হচ্ছে। ইভেন আমাদের উপদেষ্টারা পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়া এই যে ধন্না দেওয়া একটা গ্রুপ রাস্তাঘাটে বসে গেছে, এদের জন্য আসলে মানুষ বিরক্ত হচ্ছে। এই প্রশাসনের যে কাজগুলা খুবই জরুরি সেই কাজগুলা বাধাগ্রস্ত হচ্ছে। স্বাধীনতা বাঙালি জাতির জন্য বরাবরই আসলে উল্টাপাল্টা। আপনি দেখেন যে স্বাধীনতা আমরা দেখলাম, পজিটিভ দৃষ্টিভঙ্গি যেমন আছে, নেগেটিভ দৃষ্টিভঙ্গি কিন্তু অনেক চলে আসছে। তবে আমার কাছে মনে হয় এখানে কিছু অর্ডিন্যান্স জারি করে, কিছু অধ্যাদেশ জারি করা, এই বিষয়গুলোকে একটু কন্ট্রোলিং আনা দরকার। নয়তো প্রশাসন কি কাজ করবে নাকি রাস্তাঘাটে যেদিকে যাবে গাড়ির সামনে শত শত মানুষ দাঁড়াই যাবেন, বৈশা যাবেন? কি পাইছেন ভাই? আপনাদের যে সকল দাবি দাওয়াগুলো সেগুলো একটা রাজনৈতিক সরকারের কাছে, তিনি অন্তর্বর্তীকালীন একটা দায়িত্বে আসছেন, হতে পারে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর। তারপরেও আপনার দাবি দাওয়াগুলো আনতেন ধাপে ধাপে। মাত্র বেটা বৈশা সারল না, আপনারা এসে একের পর এক যে ফাইজলামি শুরু করছেন। এগুলা একটা কাজ দরকার, এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ দরকার। সেই কাজগুলার এগেনস্টে আপনাদের এই ধরনের পদক্ষেপগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো আমার যেটা মনে হয় আর কি, আর সমন্বয়কদের উদ্দেশ্যে আমরা 2-4টা কথা বলে না। প্রথমত হচ্ছে যত বেশি এই টেলিভিশন সেন্টারের ডাক বা সংবাদ সম্মেলন এগুলো এড়াই চলবা, তোমাদের জন্য ভালো। অতি কথন মিডিয়া দেখলেই তোমরা চলে যাচ্ছ, বিশেষ করে হাসনাত এবং সার্জিস সহ আরও 2-4 জন। সারাদিন টেলিভিশন সাক্ষাৎকার, সারাদিন মিডিয়া টকশোতে উপস্থাপন হওয়া, বিভিন্ন ধরনের ফেসবুকে বক্তব্য দেওয়া, এগুলোতে হচ্ছে কি তোমাদের কিছু নির্দিষ্ট কাজ আছে। কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। তো কাজে বড় হওয়ার জন্য কাজই করা দরকার। বিশেষ করে যারা সারা বাংলাদেশে সমন্বয়ক টিমগুলো থেকে যে পদত্যাগ শুরু হয়েছে, যেমন আমি দেখলাম আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক যে সেই পদত্যাগ করেছে। চট্টগ্রামের একটা ছেলে ছিল রাফি, এই কোটা আন্দোলনকে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে খুবই ইফোর্ট দিয়েছে ছেলেটা। আজকে দেখলাম তাকে নিয়েও চট্টগ্রামের যারা ইনফ্লুয়েন্সার আছেন অথবা যারা এই আন্দোলনকে মাঠ পর্যায়ে গতিশীল করেছিল, তারা কিন্তু এগুলো নিয়ে বিভাজিত হচ্ছে। কেন বিভাজিত হচ্ছে? কারণ সারা বাংলাদেশে শুধুমাত্র 2-6 জন ছেলে তো আর পুরোটা বাংলাদেশকে কন্ট্রোল করে নাই। সেখানে প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, স্কুলে স্কুলে এক একটা পোলাপাইন এক এক ধরনের ভূমিকা রাখছিল। তো সেই ছেলেগুলাকে যখন কোনো ক্রেডিট দেওয়া হচ্ছে না, সেই ছেলেগুলোর সাথে যখন কোনো সমন্বয়। আজকের ভিডিওটাতে খুবই গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আছে। গত 53 বছরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যে সিস্টেমে গিয়েছে, তো সেই সিস্টেমে দেখা হয়েছে কি স্বাধীনতার পরে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাদের মধ্যে অনেকটা পরিবর্তন চলে আসছিল অ্যাজ এ রেজাল্ট 1975। তারপর আসছে বিএনপি, জাতীয় পার্টি, আবার আওয়ামী লীগ, আবার বিএনপি। দীর্ঘ এই পথ চলাতে একটা সরকারের সামনে আরেকটা সরকারের কর্মগুলো ছাড়া আর কোনো টার্গেট ছিল না। বাট তারা জানে সারা বিশ্ব কিভাবে চলে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কথায় কথায় আওয়ামী লীগ বিএনপির টানে, বিএনপি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের টানে। তো এই যে টানাটানির খেলায় আসলে বাংলাদেশ কোথায় যাওয়ার কথা ছিল? এই যে আমরা অনেকে যারা শ্রমিক ভিসাতে মধ্যপ্রাচ্যে গিয়ে বসে আছি বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়া জীবন ঝুঁকি নিয়ে জীবন কাটাচ্ছি, কেন? তাদের দেশের ইকোনমিটা ভালো, তাদের দেশের জীবনযাত্রাটা ভালো। তা আমাদের দেশটার কি এরকম দরকার নাই? তো আমাদের দেশটা যদি এরকম দরকার হয়, সেটা করবে কে? সেটা করবে একটা রাজনৈতিক সরকার। তো এই রাজনৈতিক সরকাররা কি নিয়ে আছে? আওয়ামী লীগ গত 16 বছর ওই কবে বিএনপি কি করছে সেটা নিয়ে, আবার এখন যখন বিএনপি ক্ষমতায় আসবে আমরা অ্যাডভান্সই জানি আওয়ামী লীগ গত 16 বছর কি করছে সেটার উদাহরণ চলবে। বাট দেশের জন্য একটা লাইফ টাইম অথবা একটা আলটিমেট গোল, যেটা লক্ষ্য, সেটা কিন্তু নির্ধারিত হবে না। আর এই নির্ধারিত না হওয়ার কারণেই
বর্তমানে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার বসছে তাদেরকে কাজ করতে দিতে হবে। তারা যদি কাজ করতে না পারে তাহলে আবার বিএনপি আসবে, 15 বছর পর আবার আওয়ামী লীগ আসবে। এই খেলার মধ্যেই চলবে। আমি, আপনি, আমরা ব্যক্তি জীবনে গ্রামের মধ্যে রাস্তার নমুনা দেখেন, দোকানপাটের এলাকার নমুনা দেখেন, একটা সরকারি সুযোগ সুবিধা নিতে দেখেন, আপনি এদের তেল মারতে হবে, চাটতে হবে। আমরা এগুলোই করতেছিলাম এত বছর। বাট যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব আজকে যে বক্তব্য দিয়েছেন, প্রথম থেকেই ওনার বক্তব্য বা ওনার গোল একটা সুন্দর বাংলাদেশ। এই লোকটার কোনো লোভ নাই, লালসা নাই, টাকা পয়সার দরকার নাই, বাট তিনি চান যাতে একজন নোবেল লয়ের সারা পৃথিবীতে ঘুরেন, সেই জায়গাতে তিনি চান বাংলাদেশকে একটা সুন্দর প্ল্যাটফর্মে উপস্থাপন করার জন্য। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে, কতদিন পর তারা জাতীয় নির্বাচন দিবে। আর নির্বাচন নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বক্তব্য আসছে সজীব ওয়াজেদ জয়ের। তো এই মুহূর্তে মানসিক ভারসাম্যহীন তিনি, তার কথা বলে লাভ নাই। বাট বিএনপি বা জামায়াত ইসলাম তারা কিন্তু মনে প্রাণে চাচ্ছে যে নির্বাচনটা হোক, বিভিন্নভাবে তারা ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। তো দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে 6টা টার্গেট, এই অন্তর্বর্তী সরকার 6টা বিষয় নিয়ে কাজ করছে। এই বিষয়গুলো যখন পারফেক্ট হবে তখনই নির্বাচন হবে। আবার এই নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না, লাগতে পারে 6 মাস, 6 বছরও লাগতে পারে। তবে তিনি কোন 6টা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছে এই সরকারটা। ইতিমধ্যে আমরা অনেক জায়গায় অনেক পরিবর্তন দেখছি। সরকারি বেসরকারি সরকারি যে প্রশাসনিক পোস্টগুলো আছে, আর্মি, পুলিশ, বিডিআর, তারপর ধরেন আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন ডক্টর ইউনূসের বাসা ঘেরাও নিয়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। সবাই যার যার ব্যক্তিগত অধিকার নিয়ে ইউনূসের বাড়ির সামনে আন্দোলন করছে। এই হলো পরিস্থিতি, যেখানে একজন অস্থায়ী সরকার দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে কাজ করবেন, সেখানে আমরা নিজেদের স্বার্থ লাভের আশায় বিভিন্ন দাবি নিয়ে তাকে বিরক্তি করছি। এ অবস্থায় ডক্টর ইউনূসের উচিত হবে আশেপাশে না তাকিয়ে তার মতো করে কিভাবে একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেদিকে খেয়াল রাখা এবং সে মোতাবেক কাজ করা।